আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আসামি হলেও খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্ব সরকারের, বললেন গয়েশ্বর। আইন চলবে তার নিজস্ব গতিতে, মন্তব্য মন্ত্রীর। এখন খালেদা জিয়া যদি কাস্টোডিয়ান হয়, তিনি যদি দণ্ডিত বলে আসামি হিসেবে বিবেচিত হয়, তার সর্বশেষ চিকিৎসা করার দায়িত্ব সরকারের নিজ দায়িত্বে। আইনের গতিতে চলবে। স্থায়ী ঠিকানা না থাকায় পুলিশে চাকরি পাওয়া নিয়ে শঙ্কায় বরিশালের আসপিয়া। সংবাদ প্রচারের পর জমি সহ ঘর বন্দোবস্ত দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিরিঞ্জ উধাও, টিকা বঞ্চিত 300 মানুষ, স্বাস্থ্য কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ। একটু টিকিট নিয়ে গেছে 3 দিন 4 দিন 10 দিন করবো, তা তো গোড়া দেবো না। প্রায় 13 লক্ষ টাকার মতো সে মেরে দিয়েছে। ট্রমা সেন্টার ভেঙে তার বিলাসবহুল রুম করছে। অবশেষে কানাডা চলে গেছেন মন্ত্রিত্ব হারানো বিতর্কিত ডাক্তার মুরাদ। নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পর ছেড়ে যায় এমিরেটসের ফ্লাইটটি। রাজধানীর স্বামীবাগে জঙ্গি সন্দেহে র্যাব অভিযানে 5 জন আটক, রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগ। রোববার 5G ক্লাবে ঢুকছে বাংলাদেশ। শুরুতে টেলিটক গ্রাহকরা পাবেন সুবিধা। মার্চে তরঙ্গ নিলাম করবে বিটিআরসি। টেস্টে ধারাবাহিক ব্যর্থতার শেষ এখনই দেখছেন না টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। নিউজিল্যান্ড সফরেও দল হিসেবে পারফর্ম করা হবে চ্যালেঞ্জ, দাবি তার। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসামি হোক আর যাই হোক, তার সুচিকিৎসার দায়িত্ব সরকারের, এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ডিআরইউতে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা হবে না, তাই শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে খালেদাকে মুক্ত করতে হবে। গয়েশ্বর জানান, ডাক্তার মুরাদকে রক্ষা করতে শেখ হাসিনা তাকে বিদেশে পাঠিয়েছে। একই সাথে মুরাদের ঘটনা ধামাচাপা দিতেই বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের ইস্যুটা সামনে এনেছে আওয়ামী লীগ। গয়েশ্বর অভিযোগ করেন, দেশের গণতন্ত্র, বিচার বিভাগ সহ সবকিছুই নিয়ন্ত্রণ করছে ক্ষমতাসীনরা। খালেদা জিয়াকে মুক্ত করার জন্য একটি মাত্র বাধা শেখ হাসিনা। তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে এই প্রলাপ, এই বিলাপ করে লাভ নাই। বেগম খালেদা জিয়া যদি কাস্টোডিয়ান হয়, তিনি যদি দণ্ডিত বলে আসামি হিসেবে বিবেচিত হয়, তার সর্বশেষ চিকিৎসা করার দায়িত্ব সরকারের নিজ দায়িত্বে। খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে বিএনপির দাবিকে অযৌক্তিক বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বিএনপি যেসব দাবি করছে তার নজির কোথাও আছে কিনা পর্যবেক্ষণের সময় নিয়েছেন। আন্দোলন করে মানবিকতা আদায় করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, খালেদা জিয়াকে আইনের মধ্যে থেকেই চিকিৎসা নিতে হবে। আইন জিয়াউর রহমানের গতিতে চলবে না বলেও এ সময় মন্তব্য করেন আইনমন্ত্রী। আইন বিচার ও সংসদ আইনের বইয়ে আইন যেভাবে চলে সেইভাবেই চলবে ইনশাআল্লাহ। আজকে আর মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না। আইনের গতিতে চলবে। আইন জিয়াউর রহমানের গতিতে চলবে না। বরিশালে স্থায়ী ঠিকানা নেই, তাই পুলিশ কনস্টেবল পদে নিয়োগের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়ার শঙ্কায় এক তরুণী। নিয়োগ পেতে রেঞ্জ অফিস থেকে পুলিশ সুপার সব দপ্তরেই ধর্ণা দিচ্ছেন তিনি। গত বছর এইচএসসি পাশ করেছেন আসফিয়া ইসলাম কাজল। এরপর পুলিশ কনস্টেবল পদে চাকরির আবেদন করেন তিনি।
আসপিয়া জানান তার দাদার বাড়ি ভোলায়, তবে বাবার মৃত্যুর পর ছোটবেলা থেকেই মায়ের সাথে বরিশালে অন্যের জমিতে আশ্রিত হিসেবে দিন কাটছে তাদের। 29 নভেম্বর পর্যন্ত লিখিত মৌখিক সহ 7টি ধাপ পেরোনোর পর আসপিয়া জানতে পারেন স্থায়ী ঠিকানা না থাকায় বিধি মোতাবেক সরকারি চাকরিতে নিয়োগ অযোগ্য তিনি। ফিজিক্যাল টেস্ট, তারপর মেডিকেল টেস্ট থেকে সবগুলা উত্তীর্ণ হয়েছি, কিন্তু থানায় যখন ভেরিফিকেশনের জন্য যাওয়া হয়েছে তখন ওনারা বলছে যে আপনার স্থায়ী জমি লাগবে। তো আমাদের স্থায়ী জমি না থাকে ওনারা বলতেছেন আমার চাকরিটা হবে না। কেন চাকরিটা হবে না আমি সেটা জানার জন্য ডিএজি স্যারের কাছে আসবে। আমি নিজের যোগ্যতা এত দূর পর্যন্ত আসছি, তাহলে কেন আজকে জমি নাই দেখে আমার চাকরি হবে না? আমি এইটুকু জানার জন্য আজকে ডিএজি স্যারের কাছে আসা আমার। পুলিশ সুপার জানিয়েছেন সবকটি ধাপ উত্তীর্ণ হওয়ায় আসপিয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো বাংলাদেশে কোথাও যদি না থাকে দেখবো, আর যদি অন্য কোথাও থেকে থাকে তাহলে সেটাই তার স্থায়ী ঠিকানা। আসপিয়ার জন্য একখণ্ড জমি সহ ঘরের বন্দোবস্ত করা হবে জানালেন জেলা প্রশাসক। ভূমিহীন এবং গৃহহীন রয়েছে, আমরা তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে উপহার দিচ্ছি অবশ্যই এই মেয়েটিও সেখানে প্রাপ্য। আমরা আগামী যে প্রজেক্টে টাকা আসবে আমাদের ওই ধাপে আমরা তাকে অবশ্যই আমরা একটি ঘর আমরা তাকে উপহার দেব। গত 29 নভেম্বর কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় কৃতকার্য হন আসপিয়া। এরপর থেকেই কনস্টেবল পদে নিয়োগ ও পদায়নের অপেক্ষায় তিনি। আমিন বাবু, যমুনা নিউজ। বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাই মানবাধিকার রক্ষায় বিশ্বকে এক হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রপতি বলেন, নারী, শিশু সহ সব শ্রেণী পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করতে মানবাধিকার কমিশনকে ভূমিকা রাখতে হবে। কমিশন সঠিক ভূমিকা পালন করলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনেক কমে আসবে বলেও জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, নারীদের প্রতি কোথাও কোথাও সহিংসতার খবর পাওয়া যাচ্ছে, তাই নারীর প্রতি সহিংসতা দূর করতে পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি মনে করি সকল প্রকার বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক সমতার সমাজ গঠনের এটাই উপযুক্ত সময়। নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, দলিত, হিজড়া, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও অন্যান্য ভুক্তভোগীদের মানবাধিকার সুরক্ষার এই কমিশনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান দেশ ছেড়েছেন। বৃহস্পতিবার রাত 1টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। বিতর্কিত বক্তব্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে প্রবেশ করেন বৃহস্পতিবার রাত 9টার দিকে। এমিরেটসের একটি ফ্লাইটে ওঠার আগে সকল আনুষ্ঠানিকতা সারেন তিনি। রাত 11টা 20 ফ্লাইটটি কানাডার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা 2 ঘন্টা দেরিতে উড়ে যায়। সম্প্রতি বিতর্কিত মন্তব্য ও ফোনালাপ ফাঁসের ঘটনায় মন্ত্রিসভা থেকে ডাক্তার মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার পদত্যাগ করেন আলোচিত এই নেতা। যে কোনো অশোভন আচরণ কোন সরকারের কর্মকর্তা। এছাড়া জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় তাকে। যমুনা নিউজ, ঢাকা। টিকা আছে 400, সিরিঞ্জ মাত্র 100। রাতারাতি গায়েব করোনা টিকা প্রদানের 300 সিরিঞ্জ। উল্টাপাল্টা নানান অজুহাতে সিরিঞ্জ উদ্ধারের দায়িত্ব নিয়েই পালিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্ভট সেই ঘটনা ধরা পড়ে যমুনা নিউজের ক্যামেরায়। বেরিয়ে আসে সিরিঞ্জ গায়েবে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আনোয়ারের সংশ্লিষ্টতা, যার সাক্ষী হাসপাতালেরই কর্মকর্তা কর্মচারীরা। বিচার চেয়ে তারাই এখন আন্দোলনে। বেসামাল ব্যয়বহুল সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে সহকর্মী আকলাকুস সাফার ধারাবাহিক থাকছে সিরিঞ্জ গায়েবের খবর। অনুসন্ধানে ছিলেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। যদি পর্যাপ্ত থাকে তাহলে আমাদের সিরিঞ্জ কেন পর্যাপ্ত থাকবে না? 29 নভেম্বর সকাল 9:30 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে এই হট্টগোলের কি কারণ?
সিরিঞ্জ কিভাবে নাই হয়ে যায় ভাই? গণটিকে পাঠাচ্ছি 100 আমার ভ্যাকসিন ফেরত আসছে, কিন্তু কর্মীদের কাছ থেকে আমি ওই 100 আমি সিরিঞ্জ ফেরত পাইনি। ওরা কি করছে সিরিঞ্জ? ওরা যেহেতু আমার ইপিআই টিকা আছে, তো বাচ্চাদের এই সিরিঞ্জ দিয়ে ইপিআই কোভিডের সিরিঞ্জ দিয়ে ওই টিকা দেওয়ার কথা বলছে আপনাকে কেউ? না, বলে না। কথার সাথে মিল পাচ্ছি না। অভিযোগ উঠেছে আপনার সিরিঞ্জ বিক্রি করেন। চ্যানেল আমি বলতেছি এটা টিকা দেওয়া যায়, কিন্তু আমি চাই বলছি যে আপনারা সব সিরিঞ্জ এটা ফেরত দিবেন। টিকা বেচছেন কোথায় বলেন? টিকা বেচা যায়, এটা বেচছেন কোথায় বলেন? সিরিঞ্জ কোনদিনই বেচা যায় না। এটা টিকা ঠিকই আছে, নেই তার সিরিঞ্জ। এক রাতে গায়েব হয়ে গেছে 300 সিরিঞ্জ। ততক্ষণে কয়েকশো মানুষের ভিড় হাসপাতাল জুড়ে। সিরিঞ্জ গায়েবের উদ্ভট এই অজুহাতে হতবাক টিকা নিতে আসারা। টিকা শেষ হয়ে গেছে, টিকা নাকি পুরো গেছে। একটু টিকিট নিয়ে গেছে 3 দিন 4 দিন 10 দিন ঘুরবো, তা তো ঘোরা যাবো না। কালকে আবার 100 টাকা ভাড়া দিয়ে আবার আসবো, তাহলে টাকা কি সরকার আমাকে দিয়ে দিছে? করোনা টিকা নিয়ে কি হচ্ছে জানতে চাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেনের কাছে। একই সুরে তিনিও আওড়ালেন উদ্ভট সে উত্তর। বাকি সিরিজগুলো ফেরত আসবে, এটা আসে নাই, যার ফলে আমরা আজকে অনেক এই ধরনের ভ্যাকসিন আছে, কিন্তু সিরিঞ্জ শেষ হওয়ার কারণে ওগুলো ব্যাক না করার কারণে আমরা দিতে পারিনি। মিথ্যা বলেছেন এরা দুজনই। আগের দিন গণটিকা চলে ব্রাহ্মকপালিয়া কমিউনিটি ক্লিনিকে। সেখানকার সিএসসিপি জানান গুনে গুনে সই করে বুঝিয়ে দিয়েছেন টিকা আর সিরিঞ্জ। ওই যে আপনার ওখান থেকে হসপিটাল থেকে বলতেছে যে আপনারা শুধু টিকা ফেরত দিয়েছেন, কিন্তু সিরিঞ্জ ফেরত দেন নাই। না না না, আমি টিকার সাথে সিরিঞ্জও দিয়ে দেওয়া হয়েছে। পরদিন তো দূরের কথা, 10 দিনেও টিকা আর সিরিঞ্জের হিসেবটা সমান করতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। বুধবার বিকেলে এমটি জিল্লুর রহমান সহ গায়েব স্বাস্থ্য কর্মকর্তা নিজেই। বৃহস্পতিবার মুখ খুললেন তারই হাসপাতালের কর্মীরা। সরকারি সম্পদ অবৈধভাবে কেটে সে সম্পূর্ণ টাকা বিক্রি করে দিয়া সম্পূর্ণ টাকা সে আত্মসাৎ করছে। করোনাকালীন সময়ে যে বরাদ্দটা ছিল আপ্যায়ন বিল থেকে শুরু করে প্রায় 13 লক্ষ টাকার মতো সে মেরে দিয়েছে। ট্রমা সেন্টার ভেঙে তার বিলাসবহুল রুম করছে, এটা হচ্ছে সরকারি টাকা। ডাক্তার আনোয়ারের বিরুদ্ধে করোনার সময় নানান ইস্যুতে টাকা আত্মসাৎ, ঘুষ আর অশালীন আচরণের অভিযোগে বিচার চায় তারই অধীনস্থরা। সিরিঞ্জ গায়েবের ওই ঘটনা গড়ালো আন্দোলনে। ওদিকে এখনও টিকা বঞ্চিত নিবন্ধিত ওই 300 টিকা প্রার্থী। আখলাকুস সাফা, যমুনা নিউজ, সিরাজগঞ্জ। রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে রাজধানীর স্বামীবাগে একটি বাড়ি থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ব্রিফিংয়ে এই তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদ নামের একজন রাজনৈতিক দলের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের নামে রাষ্ট্রদ্রোহী ও নাশকতার মামলা রয়েছে। তারা একটি ছাত্র সংগঠনের ব্যানারে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাতো বলে জানায় র্যাব। বৃহস্পতিবার স্বামীবাগের 59 নম্বর মিতালি স্কুল গলির ওই বাড়িতে অভিযান চালায় র্যাব 3। এদের মধ্যে একজন শুধু মাহমুদ বলেছে সে একটি রাজনৈতিক দলের সমর্থন করে, বাকিরা ওরা আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা সম্পর্কে আমাদেরকে তারা নাকচ করেছে তাদের বক্তব্য অনুযায়ী। আর তারা যে নাশকতার যে সেগুলো বিভিন্ন সময় যে মামলা, সেই মামলা তথ্য আমরা কিছু পেয়েছি। তারা ছাত্র সমাজ, আপনারা হয়তো দেখেছেন, তারা ছাত্র সমাজের ব্যানারে মূলত এই অপপ্রচার গুজব তারা বিভিন্ন সময় ছড়িয়েছে। বরগুনার পাথরঘাটায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন একজন। র্যাবের দাবি নিহত ব্যক্তি জলদস্যু। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 3টি আগ্নেয়াস্ত্র। গতকাল রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। র্যাবের ভাষ্য, গোপন সংবাদে বিষখালী নদীর তীরবর্তী জঙ্গলে অবস্থান নেয় র্যাব। কিছুক্ষণ পর র্যাবকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় জলদস্যুরা। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পালিয়ে যায় 3-4 জন। বিষয়টি পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে নিহতের নাম এখনও জানা যায়নি। জাতির জনকের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নেভাল এনসাইন 10 স্মৃতিতে অম্লান বঙ্গবন্ধু শিরোনামে র্যালি করেছে নৌবাহিনী। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই র্যালির আয়োজন করা হয়। ঢাকার বাইরেও র্যালি, স্বেচ্ছায় রক্তদান, অসহায়দের সহায়তা প্রদান সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। র্যালিতে বিপুল সংখ্যক নৌ সদস্য অংশ নেন। এ সময় 10 ডিসেম্বর 1971 পরিচালিত নৌ অপারেশন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর উপর প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হয়।
আজকের এই দিনটি 10 ডিসেম্বর আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনটির সাথে জড়িয়ে আছে জাতির জনকের সাথে বাংলাদেশ নৌবাহিনীর বেশ কিছু অম্লান স্মৃতি। তাই আজকে আমরা এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আয়োজন করেছি আমাদের আজকের র্যালি। দেশের জনগোষ্ঠীর একটি তৃতীয় লিঙ্গ, সমাজে তাদের প্রতি মানুষের মনোভাব এক এক রকম, তাই হিজড়ারাও এরকম তাদের গুটিয়েই রাখেন। চিকিৎসা বিজ্ঞান বলছে চাইলে বর্তমানে দেশেই তৃতীয় লিঙ্গের কেউ অস্ত্রোপচারের মাধ্যমে নারী বা পুরুষে পরিণত হতে পারেন। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি। দেশে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিশুদের জন্য ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট বহির্বিভাগ ক্লিনিক চালু করেছে বিএসএমএমইউ। রাজশাহী থেকে 7 বছরের শিশু সন্তানকে নিয়ে ঢাকায় এসেছেন এক মা। অস্ত্রোপচারের মাধ্যমে যৌননালীর ত্রুটি দূর করতে নিয়ে এসেছেন বিএসএমএমইউতে। 2 বছর আগে সন্তানের সমস্যা বুঝতে পেরেছিলেন তিনি। বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোয় চিকিৎসার খরচ অনেক, তাই সরকারি হাসপাতালের চক্কর কাটছেন দীর্ঘদিন। শরমের বিষয় না, এসব কথা সবার সামনে বলা যায়। আমার মেয়ে বাচ্চা, আমি মেয়ে চাই, আমি মেয়ে করব চিকিৎসার ধরনে, এটাই আমার আশা। এই আশাতে আমি এতদিন ধরেন ঘুরছি। অপূর্ণাঙ্গ বা ত্রুটিপূর্ণ লিঙ্গ নিয়ে জন্ম নেয়া শিশুর সার্জারির ব্যবস্থা রয়েছে এই ক্লিনিকে। নামমাত্র ফি ও দরিদ্রদের জন্য রয়েছে বিনামূল্যে চিকিৎসার সুযোগও। মাল্টি স্টেজ লাগতে পারে, কেমন স্টেজে আমরা যে হাসপাতালে এখানে অপারেশন করে, অপারেশন যদি ফ্রি বেডে ভর্তি করতে পারি, কোনো খরচ নাই, শুধু ওষুধপত্র যেগুলো লাগে সেগুলো লাগতে পারে। সেগুলো আমরা হয়তো বিভিন্ন আমাদের এখানে প্রধানমন্ত্রীর ফান্ড আছে, বিভিন্ন রকম সোশ্যাল ওয়েলফেয়ার, সেখান থেকে আমরা সাপোর্ট পাই অনেক। শিশু বয়সে সার্জারি করা গেলে লৈঙ্গিক জটিলতার সমাধান সম্ভব বলে মনে করেন বিএসএমএমইউর উপাচার্য। সবাইকে স্ক্রিন করতে পারি, অর্থাৎ এই বাচ্চার কোনো রকম সেক্স ডিসএবিলিটি বা ডিসঅর্ডার আছে কিনা এটা দেখব। সাথে সাথে যদি 1 বছরের মধ্যে আমরা এই ধরনের কোনো সেক্স ডিসঅর্ডার রোগী পাই, তাদের অপারেশনের মাধ্যমে সে পুরুষ না মহিলা সেটা পরিবর্তন করা যাবে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই এই ধরনের সার্জারির বিপক্ষে হিজড়া অধিকার সংঘের প্রেসিডেন্ট। পুরোটাই চিন্তা করতে হবে যে ভিকটিম, তাকে চিন্তা করতে হবে। সে যদি তার জায়গা থেকে নারী মনে করে, তাকে নারীর জায়গাটাকে সেপারেট করার জন্য তাকে সেই তৈরি করতে হবে, বা পুরুষ হলে পুরুষের মন মানসিকতা তৈরি হলে তাকে পুরুষের জায়গায় দিতে হবে। এই জায়গাটা একেবারে স্পষ্ট থাকতে হবে। বিএসএমএমইউ হাসপাতালে প্রতি রোববার আউটডোরে শিশুদের দেখা হবে, এমনটাই জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আর মাত্র একদিন পরেই 5G ক্লাবে সামিল হবে বাংলাদেশ। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট সেবা পাবেন ব্যবহারকারীরা। পরীক্ষামূলকভাবে দেশের 6টি সাইটের গ্রাহকরা এই সেবা পাবেন। টেলিযোগাযোগ খাতে সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট সেবা চালুর জন্য কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে দায়িত্বপ্রাপ্ত বৈশ্বিক খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। 2G, 3G, 4G যুগ পেরিয়ে এবার সবশেষ প্রযুক্তি 5G সেবায় সামিল হচ্ছে বাংলাদেশ। রোববার আনুষ্ঠানিকভাবে 6টি সাইটে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই সেবা। এর মধ্যে ঢাকায় 4টি, রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, ধানমন্ডি 32 নম্বর এবং জাতীয় সংসদ এলাকায়। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় থাকবে 5G নেটওয়ার্ক। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। 4Gর ক্ষেত্রে যেটা আছে 10 থেকে 20 Mbps, তো তার চেয়েতেও প্রায় 5-7 গুণ হবে। ফাইবারের যে ল্যাটেন্সিটা একেবারেই জিরোর কাছাকাছি থাকতে হবে, যার কারণে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক রিমোটো থেকেও কিন্তু রিয়েল পিকচারটা এবং রিয়েল কাজটাই আমি করতে পারবো। 5Gর জন্য এখনই বাজারে সিম আনছে না টেলিটক। আপাতত প্রতিষ্ঠানটির 4G সিমেই এই সেবা মিলবে, তবে গ্রাহকের হাতে থাকতে হবে 5G উপযোগী হ্যান্ডসেট, আর ব্যবহারকারীকে অবশ্যই 5G নেটওয়ার্কে অবস্থান করতে হবে। যেহেতু আমরা এখন নন স্ট্যান্ড অ্যালোন মোডে আছি, আমরা ওই 4Gর কন্ট্রোল দিয়ে আমরা কি 5G চলতে পারবো। যখনই 5Gটা আলাদা সেপারেট আসবে তখন 5G আমরা সিম আলাদা থাকবে। এখন 4G সিম দিয়ে করতে পারে যদি ডিভাইসটা মানে মোবাইল সেটটা যদি 5Gতে পারমিট করে।
দেশে 5G চালুর জন্য কারিগরি সেবা নিয়ে হাজির বৈশ্বিক খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। রোববারের জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। তবে পরিপূর্ণ অবকাঠামো বিনির্মাণের পরই 5Gর সব ধরনের সেবা খাত উন্মোচিত হবে। 5Gর জন্য আসলে নতুন করে ঢেলে সাজানোর জন্য অত বিশাল কোনো এখানে টেকনোলজিক্যাল ইনোভেশন হবে না, কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে 4Gর ভিতটাকে আরও শক্ত করা। আমাদের অপারেটররা সবাই টেস্টের মাধ্যমে অলরেডি কিন্তু রেডি, যাদের কোর নেটওয়ার্ক রেডি, কিন্তু এখন অ্যাক্সেস পার্টে একদম শেষ মাইলে যেটা থাকে যে একটা বেস স্টেশন আপনারা মানুষের বাসার ছাদে দেখেন যেগুলো, সেখানে কিছু কাজ করার প্রয়োজনীয়তা আছে। আগামী মার্চে 5Gর জন্য তরঙ্গ নিলামের আয়োজন করবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরস। তারপরই সারা দেশের মানুষের কাছে বাণিজ্যিকভাবে 5G সেবা নিয়ে হাজির হবে মোবাইল অপারেটরগুলো। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়েছে সবজি সরবরাহে। রাজধানীতে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে গেছে শীতকালীন পণ্যের দাম। ব্যবসায়ীদের সংখ্যা এবারের মৌসুমে নিশ্চিন্তে সবজি কেনা কঠিন হবে। তবে পাইকারদের অভিযোগ, অহেতুক দাম বাড়াচ্ছে খুচরা ব্যবসায়ীরা। এদিকে টানা বৃষ্টিতে দক্ষিণাঞ্চলের কৃষকের ব্যাপক ক্ষতি হলেও উত্তরের সবজি আবাদে কোনো প্রভাব নেই। ঘূর্ণিঝড়ের প্রভাবে কয়েকদিন টানা বৃষ্টির পর ছুটির দিন ভোরে আবারও মেঘের ঘনঘটা। তাই রাজধানীর কারওয়ান বাজারে সবজির গোছগাছ শেষ হলো একটু দেরিতে, কিন্তু অন্য দিনের তুলনায় পণ্য বেশ কম। জানা গেল জাওয়াদের পর থেকেই সবজির সরবরাহে টান পড়েছে অনেক জেলা থেকেই। তাই গেল সপ্তাহে 30 টাকার শিম এখন 50 টাকা, 80 টাকা টমেটোর কেজি। বাজার চড়া বেগুনের, ফুলকপি, বাঁধাকপির পিস বিকোচ্ছে 30 টাকায়। পণ্য নিয়ে আসা পাইকারদের অভিযোগ, তারা সবজির দাম পাচ্ছেন না, অথচ পাশে একই পণ্য বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দরে। দাম এটি জায়গাতে কিনে আইসি মনে করেন 15 টাকা কেজি, ব্যস্ত আছি 500 টাকা মন, 12.5 টাকা। এরা তো বেশি 60 টাকা কেজি, এটা তো পাবলিকের বুঝায় না কেমনে কি করতাম করে। শীতকালে সবজি খেয়ে মানুষের শান্তি পায়, তার মানে ঘূর্ণিঝড়টা না হইলে কিন্তু অবশ্যই শান্তি পাইতো। তার মানে 20 টাকা, 25 টাকা, 30 টাকা কেজি সবজি হইতো, কিন্তু এখন কিন্তু সবজির দামটা তুলনামূলক বাইরে গেছে। কৃষকের ক্ষয়ক্ষতির সত্যতা মিলল দক্ষিণাঞ্চলে। শীতকালীন সবজি আবাদ করতে গিয়ে অনেকের মাথায় হাত। জমিতে গড়ে লাখ টাকা বিনিয়োগ করেছেন বেশিরভাগ চাষি, কিন্তু সেই পুঁজি ফিরে আসবে কিনা কেউ জানে না। ঝড় বৃষ্টির সম্পূর্ণ পরে 1 লাখ টাকার উপরে খরচ, এখন কি বেশি না বেশি কইতারি না, গাছও নাই, কিছুও নাই। নতুন করে যে আবার যে শসার প্রজেক্ট যে আবার যে পুনরায় চালু করবো এমন সামর্থ্য যে স্যার আমাদের নেই। এই যে বুট্টুয়া রুইছি, ফেলন ডাল, পুরা ডাল মেল, এগুলি সব আমাদের যে জলে লিয়ে গেছে, ফসে গেছে। সুখবর মিলছে উত্তরাঞ্চলে। ঘূর্ণিঝড় জাওয়াদের কোনো প্রভাব নেই, সরবরাহ বাড়ায় দাম নিম্ন ও মধ্যবিত্তের নাগালে। বেশিরভাগ পণ্যই চলে যাচ্ছে রাজধানী সহ বড় শহরে। আপনার ফুলকপি আপনার 16 থেকে 20 টাকা কেজি, পাতাকপি ওরকম সেম দাম, টমেটো চলতেছে 40 টাকা কেজি, আপনার মূলা, বেগুন, এগুলো প্রত্যেকটা জিনিসের দাম কম। বাঁধাকপি কিনলাম কত 120 টাকা ধারা, সবগুলোই বেশ নাগালের মধ্যে আসছে যথেষ্ট, এবং প্রচুর যোগান মার্কেটে। ক্রেতা বিক্রেতার আশঙ্কা, বঙ্গোপসাগরের নতুন লঘুচাপে আবার বৃষ্টি বাড়লে সবজি খাওয়া কঠিন হবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ সহ দেশের বিপণন ব্যবস্থা ভ্যাট আদায়ের দারুণ এক সম্ভাবনাময় খাত। একই সাথে সারা দেশের এসব প্রতিষ্ঠান থেকে রাজস্ব আদায় করা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। তারপরও চলতি বছরে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয় এনবিআরের। বিস্তারিত সুশান্ত সিনহা রিপোর্টে। চলতি অর্থবছরে মোট 3,30,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের। এর মধ্যে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট থেকে আদায় ধরা হয়েছে 1,28,000 কোটি টাকা। নভেম্বর পর্যন্ত 42,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 36,000 কোটি টাকা। দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ সহ রিটেল পর্যায়ে ভ্যাট আদায়ের বড় সম্ভাবনাময় খাত বলছে এনবিআর। রিটেল সেক্টর থেকে ভ্যাট সংগ্রহ করা এবং রাজস্ব কোষাগারে জমা করা, এটা একটা বড় সম্ভাবনার জায়গা এবং এটা একটা বড় চ্যালেঞ্জ। রিটেল ভ্যাট কালেকশনের জায়গাটা বিরাট সম্ভাবনার জায়গা আমাদের রেভিনিউ কালেকশনের। যদিও ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে বা প্রতিটি রিটেলার বেসিসে এটার পরিমাণ হয়তো কম, কিন্তু এর কিউমুলেটিভ বা ফিগারটা অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে। চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি ভ্যাট আদায় বাড়াতে 1 লাখ ইএফডি মেশিন বসানোর পরিকল্পনা ছিল এনবিআরের। তাই ইএফডি মেশিন বিতরণ ও ব্যবহারে টেকসই পরিকল্পনার কথা জানায় এনবিআর চেয়ারম্যান। বিকল্প চিন্তাটা হলো আমরা অনেক মেশিন আমাদের রিটেল সেক্টরে ছড়িয়ে দেব,
কিন্তু সেটা যেন খুব ইজি সিস্টেমে আমরা যেন সহজে সেটা রেজাল্টটা আনতে পারি, সেটা যেন সাস্টেনেবল হয়, সেটার জন্য আমরা একটা ফর্মুলা বের করেছি। আপনারা 1 সপ্তাহের ভিতরে সেটি জানতে পারবেন। চলতি বছরে 60% ভ্যাটদাতা অনলাইনে ভ্যাট দিয়েছে বলেও জানায় জাতীয় রাজস্ব বোর্ড। মাঠ পর্যায়ে বিভিন্ন কমিশনারের তরফ থেকে সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। সাদা পোশাকে বনেদি টেস্ট ক্রিকেটে একের পর এক ব্যর্থতা চলছেই টাইগারদের। আফগানিস্তান থেকে পাকিস্তান কারোর সামনেই দাঁড়াতে পারছেন না মমিনুল মুশফিকরা। গেল প্রায় 3 বছরে আসা 2 জয়েরই প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। নিউজিল্যান্ড সফরেও তাই তো আশার পালে হাওয়া না থাকলেও আবারও দল হিসেবে পারফর্ম করাটাই যে মূল চ্যালেঞ্জ হবে বলছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নি স্নানে সূচি হোক ধরা। না বৈশাখী ঝড় নয় নভেম্বর রেইন। ডিসেম্বর মাসে এসেছিল ঝড় বৃষ্টির, কিন্তু ধুয়ে যায়নি গ্লানি বাংলার ক্রিকেটের লজ্জা। বনেদি ক্রিকেটের সাদা পোশাকটা গায়ে জড়ানোর পেরিয়ে গেছে 21টা বসন্ত, কিন্তু শুধু বয়সটাই বেড়েছে। শিশু থেকে যুবক হওয়া হয়নি টাইগারদের। হাঁটি হাঁটি পা করতে করতে দৌড়াতে গিয়েই তাই তো বারবার পিছলে পড়া। টানা বৃষ্টির পরও আফগানিস্তানের বিপক্ষে 1 ঘন্টার খেলাতেই হার মানা সাকিবদের সাদা পোশাকে সবচেয়ে বড় দাগ। সেখানে পাকিস্তান তো অনেক বড় দল, কিন্তু এখানেও টানা 2 দিনের বৃষ্টিতেও মান বাঁচেনি। এমনকি 2 পেসার শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী প্রথম ইনিংসে তেমন কোনো বল না করলেও স্পিনেই কুপকাত হয়েছেন মুশফিক, মমিনুলরা। এসবই কিন্তু দুর্ঘটনা নয়, বরং পরিসংখ্যান বলছে হারটাই স্বাভাবিক। 2019 সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 14 টেস্ট খেলেছে বাংলাদেশ, যার মধ্যে হার 11টিতে। শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র ড্র, আর জয় 2টাতে। প্রতিপক্ষ কে জানেন? পরম বন্ধু জিম্বাবুয়ে। এবার তারা 10 ম্যাচ হারে সেই দলটার মিশন নিউজিল্যান্ড। ফলাফল অনুমান করাটা তাই তো খুব বেশি কঠিন নয়। সবচেয়ে বড় কথা হলো একটা দল হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে চোখে পড়েছে যে দল হিসেবে আমরা খেলতে পারছি না আসলে। তো সেটাই প্রথম কারণ থাকবে, যাতে আমরা মনোবলটা ফিরে পাই, দল হিসেবে খুঁজে পাই। যতটুকু আমরা ভালো প্রতিরোধ গড়ে তুলতে পারি নিউজিল্যান্ডের সাথে, সেটা বড় জিনিস হবে। ইয়াংস্টারদের পারফর্ম করাটা, টপ অর্ডারে আমাদের রান হচ্ছে না, নতুন বলে উইকেট পাচ্ছি না। দল ঘোষণার লক্ষ্য হলেও নিউজিল্যান্ড সিরিজ শেষে বাড়তে পারে রক্তক্ষরণ। চাকরি নেই সেটা জানার পর কতটুকু দিতে পারবেন রাসেল ডোমিঙ্গো, কিংবা ভাঙা ঘরে ছাতা হতে পারবেন কিনা সে প্রশ্ন তো থাকছেই। আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। টি-20-র পর এবার একদিনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি। বোর্ডের বেঁধে দেওয়া 48 ঘন্টা সময় পার হওয়ার পরেই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য চূড়ান্ত করা হয় রোহিত শর্মাকে। তবে বোর্ডের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ক্রিকেট বিশ্লেষকরা। সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলির। বিশ্বকাপে দলের ফিকে পারফরমেন্সের সামনে এসেছে কঠিন বাস্তবতা। টি-20-র পর এবার ওয়ানডে ক্রিকেট থেকেও সরে গেলেন অধিনায়কত্ব থেকে। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে গুঞ্জন রয়েছে অনেকটা জোর করে বিরাটকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বোর্ড থেকে জানানো হয়েছে এই বিষয়ে তাকে অনুরোধ করা হলেও সেই আবেদনে সাড়া দেননি কোহলি। আর নির্বাচকদের দাবি, সাদা বলের 2 ফরম্যাটে আলাদা অধিনায়ক রাখার অর্থ নেই। বিরাট কোহলিকে টেস্ট অধিনায়ক রাখা হবে এবং সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় রোহিতের উপর বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে। আমরা আত্মবিশ্বাসী, ভারতীয় ক্রিকেট সঠিক পথেই রয়েছে। আর সাদা বলের ক্রিকেটে অবদানের জন্য কোহলিকে অনেক ধন্যবাদ। পাকিস্তানের সাবেক ওপেনার সালমান ভাট বিরাট কোহলির এই ঘটনাতে বিস্ময়ের কিছু দেখছেন না। এটি আমার কাছে মোটেও বিস্ময়কর নয়, এটি হওয়ার ছিল। এখন কোহলির পারফরমেন্স আবারও ভালো হবে, কারণ অধিনায়ক থাকাকালে তার উপর বাড়তি চাপ ছিল। ভক্তরা তার ব্যাটে রানের ফোয়ারা দেখতে চায়। এদিকে একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে 95টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। এর মধ্যে 65 ম্যাচে দেখেছেন জয়ের মুখ। তার অধীনে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল উঠেছিল ভারত। সেই সাথে তার দল জায়গা করে নিয়েছিল 2019 বিশ্বকাপের শেষ 4-এ। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস।
2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভোর 4:45 অকল্যান্ডে অবতরণ করে টাইগাররা। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তারের মধ্যেই নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ, তবে স্বাস্থ্য নিরাপত্তায় কোনো ছাড় দিতে রাজি নয় তাসমান পারের দেশটি। আর তাই 2 দফায় করোনা পরীক্ষা করা হবে মমিনুল মুশফিকদের। হোটেলে থাকতে হবে রুম কোয়ারেন্টিনে। এর আগে 4 ডিসেম্বর 2 টেস্টের জন্য 18 সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ মুহূর্তে সাকিব আল হাসানের ছুটিতে তার জায়গায় দলে নেওয়া হয়েছে ফজলে রাব্বিকে। আগামী 1 জানুয়ারি থেকে তাওরাঙ্গায় মাঠে গড়াবে প্রথম টেস্ট, আর ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্টের খেলা। ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম, যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টাইন পিরিয়ড স্টার্ট হবে। সবাই সুস্থ মতো ভালো মতো পৌঁছেছি আল্লাহর রহমতে। তো 7 দিন রুম কোয়ারেন্টাইন হবে আমাদের এখন, যদিও জিনিসটা টাফ হবে, কিন্তু ঠিক আছে, দেশের জন্য আমরা সবকিছুই করতে প্রস্তুত। ধর্ষণের দায়ে অভিযুক্ত অ্যাথলেট জহির রায়হানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। বর্তমানে জেল হাজতে আছেন। টোকিও অলিম্পিকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এই অ্যাথলেট 2019 সালে এক নারী অ্যাথলেট তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। অভিযোগ, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন জহির। গাজীপুরের নারী ও শিশু বিষয়ক ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করলে জহিরকে জামিন নামঞ্জুর করে হাজতে প্রেরণ করা হয়। সবশেষ টোকিও অলিম্পিকে বাংলাদেশের দ্রুততম মানব ইসমাইল হোসেনকে বাদ দিয়ে বেছে নেওয়া হয়েছিল জহির রায়হানকে। জেমকন ভিক্টোরি ডে গল্ফ টুর্নামেন্ট 2021-এর 3 দিনব্যাপী গল্ফ কোর্স শুরু হয়েছে। রাজধানী কুর্মিটোলার গল্ফ ক্লাবে গত বুধবার রাতে শুরু হওয়া কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আজ। এই কোর্সে দেশীয় ও বিদেশি 600 গল্ফার অংশ নিচ্ছেন। টুর্নামেন্টের উদ্বোধনী করেন সেনাবাহিনী প্রধান SM শফিউদ্দিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সহ আরও অনেকে। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন শায়লা আহমেদ। সঙ্গেই থাকুন।